নমস্কার, সুপ্রভাত, শুভ অপরাহ্ন। আসলে প্রাণের কথার আসরে অধিকাংশ দিনই তো একটুখানি ইতিহাস, পুরাণ এবং এমন এমন সমস্ত তথ্যের দিকে যাই, এমন এমন পৃথিবীতে যাই যে পৃথিবীটা রহস্যের কুয়াশায় মোড়া। সেই রহস্যের কুয়াশায় মোড়া পৃথিবীতে যেতে গেলে শুরুতেই যেটা করতে হয় সেটা হচ্ছে রহস্যের সঙ্গে একটু পরিচয় করতে হয়। একটুখানি অপেক্ষা করছি যে কিছু বন্ধুবান্ধব চলে আসুক, পরিবারের মানুষজন চলে আসুন। তা করতে করতে মনের মধ্যে ছকে নিচ্ছি যে এই যে চর মশলার কাহিনী বসতে বললে তা বলতে বসেছি যখন, তখন তো তার অনেক আগে থেকে মাথার মধ্যে একটা প্রস্তুতি চলতে থাকে। সেই প্রস্তুতি আমাকে বলছে যে কাহিনী আজকের নয়। চর মশলার কাহিনী মানে যে মশলাটা ইদানিং আমরা সহজে পাই, লকডাউনের জন্য এখন অবশ্যই পাচ্ছি না, সেই চর মশলার কাহিনী যদি সূত্রপাত ধরতে হয় তাহলে যেতে হবে অনেক অনেক বছর আগে। এমনকি কুমার ভট্ট যার উপাধি হয়েছিল, তিনি বাচ্চাদের চিকিৎসা করতে পারতেন বলে সেই জীবকের সময়, এমনকি বুদ্ধদেবের সময়, এমনকি তারও আগে মানে প্রাচীন পুরাণে পর্যন্ত মশলার কথা পাওয়া যাচ্ছে। কিন্তু যে মশলা, আমাদের এই প্রাচ্যের যে মশলা, সেই মশলাকে নিয়ে কি বিপুল পরিমাণে চরবৃত্তি হয়েছিল তার উদাহরণ কিন্তু কম নয়। কারণ আপনাদের কারোর যদি অভিজ্ঞতা থাকে যে বিশ্বের অন্যান্য দেশে, বিশেষ করে পশ্চিমের দেশে গিয়ে থাকেন, তাহলে দেখবেন সেখানে মশলার ব্যবহারটা খুব সীমিত, প্রায় নেই বললেই চলে। যেটুকু আছে সেটুকু কিন্তু তারা শিখেছে আমাদের কাছ থেকে। তা এইটার উৎস সন্ধান করার জন্য মাথায় সবসময় ঘুরত যে কীভাবে উৎসটা পাওয়া যেতে পারে। করতে করতে এক গ্রিক বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, কারণটা কি? দেখুন, আপনারা কি জানেন যে সমস্ত ওষুধপত্র আমরা খাই, সে ওষুধপত্রগুলোর সবকটারই প্রায় নাম গ্রিক, ল্যাটিন নাম নয়, আছে ল্যাটিন কয়েকটা আছে বটে, কিন্তু তাদের নাম কিন্তু এসছে গ্রিক ভাষা থেকে। আপনারা কি জানেন যে প্রাচীন গ্রিসেও আমাদেরই মতো চর্চা ছিল আয়ুর্বেদ শাস্ত্রের? আপনারা কি এটাও জানেন যে গ্রিসের একাধটা নয়, গ্রিসের যে সমুদ্র সীমানা, সেই যে দেশটি, তাতে কয়েক হাজার দ্বীপ আছে, ছোট বড় মিলিয়ে কয়েক হাজার দ্বীপ। মেডিটেরেনিয়ানটা তো অনেকগুলো দেশ ভাগ করে নিয়েছে, ভূমধ্য সাগর। পৃথিবীর সব থেকে সুন্দরী সমুদ্র যদি কাউকে বলতে হয় সেটা হচ্ছে ভূমধ্য সাগর। তার জল, তার চারপাশের বৈশিষ্ট্য, তার শোভা সত্যি অপূর্ব। এই ভূমধ্য সাগরে আশ্চর্যভাবে গ্রিকরা তারা একটা দ্বীপ ছেড়ে দিয়েছিল, যদি বলি শুধুমাত্র মশলা প্রাচ্যের দেশ থেকে নিয়ে গিয়ে সেখানে জড়ো করা হতো এবং তারপর সেই মশলা তারা ওখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়তো ইউরোপের সর্বত্র। দ্বীপটাতে এখনো পর্যন্ত গাড়ি চলাচলের কোনো অনুমতি নেই। গ্রিসে অদ্ভুত অদ্ভুত সমস্ত দ্বীপ আছে, মানে গ্রিসের মেডিটেরেনিয়ানে একটা দ্বীপ যেমন আছে যেখানে শুধুমাত্র পুরুষরা বসবাস করে, কোনো নারীর সেখানে যাওয়ার অনুমতি নেই। ঠিক সেরকম এই দ্বীপটার নাম হচ্ছে স্পেটসেস। এখানে যাওয়া যায়, এখানে আপনি যেতে পারেন। এবং আমি যে মুহূর্তে সন্ধান পেয়েছিলাম যে স্পেটসেস নামের একটা দ্বীপ আছে, সুন্দরী দ্বীপ, তার নাম মানে স্পেটসেস কথাটার যদি গ্রিক ভাষায় অনুবাদ করা হয় তাহলে নামটা দাঁড়াচ্ছে স্পাইসেস। ঠিক যেরকম
আহ, এই মশলার এই যে কারবার, এই কারবারের সঙ্গে পুরোটাতে জুড়ে ছিল হচ্ছে পর্তুগিজরা, ওলন্দাজ বা ডাচেরা। এবং এটা নিয়ে বিরাট রকম ঝামেলা হয়েছিল। ধরুন চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতাব্দে এখনো পর্যন্ত ঝামেলাটা পুরোপুরি থামেনি। অনেক গুপ্তচর আসরে নেমেছিল মশলার ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে। সেই কাহিনীতে যাব, তার আগে একটু দেখি আছেন কারা, কি বলছেন তারা। আচ্ছা, এখান থেকে দেখি, না অসুবিধা কিছু নেই, এখান থেকে দেখা যাক। কথা শোনা যাচ্ছে তো? একটু আগে জিজ্ঞেস করে নিত, কারণ আজকে ব্লুটুথ লাগাইনি, তো কথা শোনা যাচ্ছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ, এই চর মশলার গল্প, মানে আমি ঠিক ভেবে পাচ্ছি না কোথা থেকে শুরু করব, কোনখান দিয়ে এগোবো। কারণ চর মশলার গল্প খুব ইন্টারেস্টিং একটা গল্প। চর মশলার গল্প, যে গল্পটা এত সহজে ব্যাখ্যা করে বলা যাবে না। দিলীপবাবু এসছেন, সুলেখা এসছেন, গৌতম দুবে এসছেন, শোনা যাচ্ছে প্রসূন কুমার, শুক্লা ব্যানার্জি, অর্পিতা দাশগুপ্ত, মঙ্গল সরকার, বেশ বেশ শোনা যাচ্ছে, চমৎকার। তো চর মশলার গল্প মানে গুপ্তচর এবং মশলার গল্প, একটা গল্প বলা যেতে পারে, যে গল্পটা হচ্ছে মোটামুটিভাবে খুব ইন্টারেস্টিং গল্প। আমাদের প্রাণের কথায় প্রতিদিনই ইন্টারেস্টিং গল্পই থাকে এবং তার অনেক বক্তব্য থাকে। একটা গল্প বলা যেতে পারে, ধরুন আপনাদের নিয়ে যাই, কোন সময় নিয়ে যাব? আচ্ছা, প্রথমে নিয়ে যাই 1488 খ্রিস্টাব্দ। একটা লোকের নাম বলি, পেরো দা কোবিলাম। এবারে পুরো উচ্চারণটা কীরকম পর্তুগিজ ভাষায়, এই লোকটি নামের উচ্চারণটা হচ্ছে পেরো দা কোবিলাম। এই পেরো দা কোবিলাম নামের লোকটা এলো কোথায়? মালাবার উপকূলে এলো। সেই সময় পৃথিবীতে, গোটা পৃথিবীতে বেশ কিছু ব্যবসা নিয়ন্ত্রণ করা হতো কালিকট বন্দর থেকে। আপনাদের আবার মনে করাই, ভাস্কো দা গামা এই কালিকটেই প্রথম এসেছিল। ভাস্কো দা গামার মতো নৃশংস চরিত্র ইতিহাসে আমি দ্বিতীয়টা খুঁজে পাইনি। সে আসলে ছিল একজন জলদস্যু, যদিও সে এখন পুজো পাচ্ছে তার দেশে। আশ্চর্য ব্যাপার। উদয়নদা এসছো, বেশ। তো 1488 খ্রিস্টাব্দে পেরো দা কোবিলাম সে এলো কোথায়? মালাবার উপকূলে, যেটা সমৃদ্ধ একটা অঞ্চল এবং মশলার ব্যবসার সুবাদে কালিকট বন্দরের নাম গোটা পৃথিবীতে তখন ছড়িয়ে গেছে। তার আগে জানতে হবে কেন হঠাৎ করে মশলার প্রতি এত আকর্ষণ পাশ্চাত্যের মানুষের। তাদের কাছে এগুলোর কোনোটা নেই। কি নেই? কোয়েশ্চেন ইজ দেয়ার, যে কি তাদের কাছে নেই? তাহলে চলুন যাই মঙ্গল কাব্যের মনসা মঙ্গলে কবি খেমদাসের একখানা কবিতার থেকে, মানে মনসা মঙ্গল থেকে একটু অংশ পড়ে আপনাদের শোনাই। আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয়, নিত্য পরিচিত কয়েকটা মশলা, এই মশলাগুলোর একটাও যদি বলি আপনাদের যে পাশ্চাত্যের কোথাও অস্তিত্ব ছিল না বলে, তাদের খাওয়া দাওয়ার মধ্যে কোনো স্বাদ ছিল না। মাথায় রাখুন, আমরা যখন এখানে রামায়ণ মহাভারত লিখছি, ওরা তখন গুহায় বসে কাঁচা মাংস খাচ্ছে, অথবা গুহাতেও থাকেনি। মাথায় রাখুন, তাদের সভ্যতার বয়স ঠিক 2000 বছর, তার কিছুটা আগে, তার আগে পর্যন্ত তাদের দেখা যাচ্ছে যে সভ্যতা সেরকমভাবে তৈরি হয়নি। আমরা যখন এখানে কুমারভদ্রের কথা বললাম, কুমারভদ্র মানে জীবক, তিনি যখন শিশু চিকিৎসা করছেন বুদ্ধদেবের সমসময়, কিংবা আরও আগে চলে যান, আপনি দেখতে পাবেন সমৃদ্ধ হরপ্পা নগরী, সিন্ধু সভ্যতা। তারও আগে চলে যান, আপনি দেখতে পাবেন যে এই অঞ্চলকে ঘিরে, এই সুজলা সুফলা ভারত ভূমিকে ঘিরে আশ্চর্যভাবে সভ্যতার বিকাশ ঘটছে। আমরা সমুদ্রগুপ্তের কথা পাচ্ছি, কালিদাসের কথা পাচ্ছি, নবরত্নের সভার কথা পাচ্ছি, সেই সময়কার যেসব খাওয়ার দাওয়ার পাচ্ছি, তাতে সেগুলো যে যা পাচ্ছি সেই বর্ণনায় আবার দেখুন
মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল কিন্তু একজন কবির লেখা নয়। বিভিন্ন সময় বিভিন্ন কবি এই চণ্ডী বা মনসা বা এই সমস্ত লোকায়ত দেবীদের বর্ণনা করেছেন। যখন যে দেবীর প্রকোপে মানুষ অস্থির হয়ে গেছে সেই দেবীকে তারা পুজো করে শান্ত করতে চেয়েছেন। তা মনসামঙ্গলে খেমদাস কি বলছেন? জিরা মরিচ মেথি, জিরা মরিচ মেথি চেনা লাগছে? জিরে, মরিচ মানে লঙ্কা, মেথি আর ধন্না সুলফা নিল। সুলফ মানে কি? কর। কালো জিরা পঞ্চ লবণ, কালো জিরে। এই কালো জিরে জিনিসটি যে কি অদ্ভুতভাবে গোটা পৃথিবীর মন জয় করেছিল, ইন্দোনেশিয়া থেকে কিভাবে সেটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, গুপ্তচর বৃত্তি কেমনভাবে হয়েছিল, এই হচ্ছে চর মশলার গল্পের একটা দিক। আরও পর্যন্ত হ্যাঁ, একদম উদাহরণ। ব্রিটিশ ফুড কেন? জার্মানদের তো কোনো খাবারই নেই, জার্মানদের কোনো খাবারই নেই। নেদারল্যান্ডসের লোকেরা জাফরান জাফরান করে খুব চেঁচায়। এই নিয়ে অনেক অনেক অসংখ্য গল্প আছে, অসংখ্য গল্প আছে, অসংখ্য গল্প বলবো। তাহলে শুনুন, জিরা মরিচ মেথি আর ধন্যা সুলফা নিল, কালো জিরা পঞ্চ লবণ সত্তরে লইল। মানে কালো জিরে আর 5 রকম লবণ। 5 রকম লবণ কি কি দেখি, কে জানেন একটু? আরে দূর, বামপন্থী বুদ্ধিজীবী সেগুলো, ওদের কথা বাদ দিন তো শ্রীকান্ত বাবু। ও সমস্ত ফালতু লোকজন, এদের একদম বাদ দিন, এদেরকে উড়িয়ে দিন। এরা উড়ে গেছে, এরা নেই আর, এরা নেই আর। আমাদের যা কিছু নিজস্বতা ফিরে এসে গেছে। এদের এখন এই করোনা মধ্যবর্তী সময়ে এরা একদম নো ওয়ান হয়ে গেছে। না মানুষরা না মানুষ প্রমাণ হয়ে গেছে। বাদ দিন, গল্পটা শুনুন, মজার গল্প। তাহলে কি হলো? পঞ্চলবণটা কি কি? আমি চা ঢালতে ঢালতে একটু দেখি কেউ বলতে পারে কিনা। আমি দুটি বলে দিচ্ছি। সৈন্ধব লবণ, যা সমুদ্র হইতে জাত, সাদা রঙের ক্রিস্টালাইজড। বিট লবণ মানে কালো নুন যেটাকে আমরা বলি। এই দুটি কিন্তু আমি বলে দিলাম। বাকি তিনটের নাম একটু শুনি। সমস্ত সময় জেনে রাখবেন, খাদ্যকে লবণ দিয়ে জারিত না করতে পারলে, অর্থাৎ নুন না দিতে পারলে, সে খাদ্যের গুণগত মানের কোনো উল্লেখই হয় না। আর যেখানে খাদ্য মানুষ শুধুমাত্র বড় বড় মাংসের টুকরো আর আলু এই তো খেয়েছে, তারা খেতে শিখলো কি করে? তাদের খেতে শেখালো কারা? আমরা শেখালাম। আমাদের চাঁদ সদাগর কবে থেকে বাণিজ্য করছেন, কবে থেকে নিয়ে যাচ্ছেন এই সমস্ত। বাকি লবণগুলো কে বলতে পারছে? কেউ কি বলতে পারলো? কেউ এখনো বলতে পারেনি। তাহলে আমাকে বলে দিতে হবে নাকি 5টা লবণের নাম। তাহলে কালো জিরা পঞ্চ লবণ সত্তরে লইল। মা এখন আজকাল একটা মোবাইল নিয়ে অনুষ্ঠানটা দেখে, এখন আর পাশে বসে থাকে না। যাই হোক, তো মোবাইল নিয়ে অনুষ্ঠানটা দেখে বলে আমি জানি না মা বাকি 3টে লবণের নাম লিখতে পারবে কিনা। যদি লিখতে পারে, বেচারি আস্তে আস্তে করে শিখছে, এখন শিখছে, যদি লিখতে পারে মা লিখে দিত কিন্তু এক্ষুনি। আমি তো অপেক্ষা করছি আপনারা কেউ লিখবেন। হ্যাঁ, বলুন 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 বলুন, বাকি 3টে লবণের নাম বলুন। সৈন্ধব লবণ এখনো পর্যন্ত আমাদের হবিষ্যি করতে গেলে সৈন্ধব লবণ খেতে হয়। কালো লবণটা, বিট লবণটা, সেটা কিন্তু প্রসূতিদের স্বাদ ফেরানোর জন্য সদ্য প্রসূতিদের খেতে দেওয়া হয়। এই যে প্রতিটি লবণ, প্রত্যেকটি লবণের নিজস্ব গুণ আছে। এরা পশ্চিমের লোকেরা, তারা লবণ আবিষ্কার করেছিল বটে, লবণ প্রকৃতি থেকে পাওয়া যায়। তারা আবিষ্কার করেছিল কিভাবে? পশুরা গিয়ে, আপনারা কি জানেন, একটা নির্দিষ্ট সময় অন্তর পশুরা গিয়ে সল্ট লেক বলে একটা জায়গা থাকে, সেখানে গিয়ে তারা জিভ দিয়ে লবণ চাটে। লবণটা শরীরের জন্য প্রয়োজনীয়, সেই নুনটা তারা খায়। তাহলে কারেন্ট লবণ ওটা তৈরি করা হয় শ্বেতা ভট্টাচার্য। রক সল্ট, হ্যাঁ রক সল্ট হলো। আমি সৈন্ধব লবণের কথা বলেছি। মানে 3টে পাওয়া গেল, এখন 3টে পাওয়া গেল, এখনো 2টো বাকি আছে। পঞ্চ লবণের মধ্যে এখনো 2টো বাকি আছে। 5 রকম লবণ প্রকৃতি আমাদের দিয়েছে। ওগুলোকে বাদ দিন শ্রীকান্ত বাবু, ওদের প্রসঙ্গগুলো তুলবেন না, আমাদের মূল্যবান আলোচনাটা নষ্ট হয়ে যাবে। 5 রকম লবণ, 5 রকম আমাদের
স্বাস্থ্যের জন্যই দরকার নুন, একদম দামি কথা, খাঁটি কথা, সত্যি কথা, স্বাস্থ্যের জন্যই দরকার। এবং যে কারণে দেখছি প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই প্রতিটি মশলার উল্লেখ রয়েছে, বলা হচ্ছে যেগুলো আমরা এখানে পাচ্ছি। এবারে আসুন কি কি মশলা নিয়ে এত কাণ্ডগুলো তো বলবো, কিন্তু কি কি মশলা নিয়ে এত কাণ্ড, সে মূল মশলাগুলো আমাদের কি কি। খেমদাসের কাব্য থেকে যেটা পেলুম তাতে তো জিরে অর্থাৎ কিনা আমরা যেটা কাব্য থেকে পাওয়া গেল কি জিরে, মরিচ, মেথি, ধনে, কালো জিরে আর পঞ্চলবণ, এটা খেমদাসের কাব্যে পেলাম। তার বাইরে কি আমাদের আর মশলা নেই? তার বাইরে আমাদের অনেক রকম মশলা আছে। কি কি মশলা আছে একবার করে একটুখানি তাকিয়ে দেখে নেওয়া যাক। আমি বলে দিই স্পষ্ট করে। দেখুন, চাঁদ সদাগর, আমাদের চাঁদ সদাগর, যাকে নিয়ে বেহুলা লক্ষিন্দরের কাব্য, যে মনসাকে পুজো করবে কি করবে না তাই নিয়ে কত হইচই, যে শিবের ভক্ত, এই চাঁদ সদাগর যখন শ্রীলঙ্কায় বাণিজ্য করতে গেলেন ময়ূরপঙ্খী নৌকো সাজিয়ে, তিনি যে সমস্ত জিনিস বিক্রি করলেন সেগুলো কি কি ছিল? জিরে, মরিচ, মরিচ মানে গোলমরিচ শুধু নয়, কাঁচা লঙ্কা শুকিয়ে শুকনো লঙ্কা করা হচ্ছে সেই আর্ট আমরা আজকে না, হাজার হাজার বছর আগে শিখেছি। মেথি, ধনে, সুলফা, কালো জিরা, তখন বলা হতো কালি জিরা, জয়ত্রী মানে জৈত্রী, জায়ফল, লবঙ্গ, আর কি কর্পূর। এবারে আসুন আর একটা জিনিসের কথা বলি, তার নাম হলো জাফরান। এই জাফরান জিনিসটিও আমি বলি আপনাদের, একটা গল্প বলি। আমার এক বান্ধবী আমার জন্মদিনে এসেছে, সবাই উপহার নিয়ে এসেছে, সেও নিয়ে এসেছে একটা ছোট্ট কাঠের সুন্দর বাক্স নিয়ে। তো জন্মদিনে ওখানে নিয়ম হচ্ছে আপনি যে উপহার পেলেন সবারই সামনে সেগুলো খুলতে হয়, সবাই দেখতে চায় যে কী কী উপহার তুমি পেলে ইত্যাদি। তা আমিও খুলেছি তার উপহারটা, সঙ্গে সঙ্গে খুলে দেখি তার মধ্যে একটা জার্মান সিলভারের এরকম ডাব্বার মতো কৌটো, বুঝেছেন? খুব সুন্দর দেখতে কৌটোটা, মানে খোলা মাত্র ভুরভুর করে গোটা ঘরে সুগন্ধে ভর্তি হয়ে গেল। তুমি জাফরান এনেছো? বলে হ্যাঁ। ওইটুকুই জাফরান, ওই জার্মান সিলভারের কৌটোতে, মানে জাফরানের কেশরগুলো, ওইটুকু জাফরান। পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সেটা ভদ্রতা নয় যদিও, আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা দাম কত পড়েছে? জানেন কত দাম? আমাদের মুদ্রাতে প্রায় 30,000 টাকার কাছাকাছি। সে আমার খুব প্রিয় বান্ধবী, সে আমার জন্য নিয়ে এসছে ওটা। মানে সে বোধহয় কোনো একটা জায়গা থেকে উপহার পেয়েছিল, নইলে আনা সম্ভব নয়। যাই হোক, তো এই যে জাফরানের অমূল্য একটা দাম, আমাদের এখানে যে জাফরান ইদানিং পাওয়া যায় সেই জাফরান কিন্তু খাঁটি জাফরান সেগুলো নয়। জাফরানের একটি কেশর এত বড় একটা হাঁড়ি ভর্তি বিরিয়ানি বা পোলাওয়ের জন্য যথেষ্ট। আমি দেখেছি একটি দুটি কেশর দুধে ভিজিয়ে দিলে একবারে অপূর্ব হয়ে যেত, যেমন স্বাদ তেমনি গন্ধ তেমনি বর্ণ, আবার বেশি দিলে তেতোও হয়ে যেত। এ গেল জাফরান। এবারে এর বাইরে যেগুলো বললাম, এগুলোর বাইরে রয়েছে কি? চুয়া, যেটা পূর্ববঙ্গে বলা হয় চুই। চুয়া একটা মশলার মধ্যে পড়ে। শুট মানে কি? আদাকে শুকিয়ে নিয়ে শুট করা হয় বিশেষ পদ্ধতিতে। পিপুল মশলার মধ্যে পড়ে। আরও দেখুন বচ, সেটাও মশলার মধ্যে পড়ে। জানতেন না? এগুলো প্রতিটি রান্নায় ব্যবহার করা হতো এক সময়, এখনো হয়। আমি জানি আমাদের ভাণ্ডারে যা আছে, গন্ধ হয় রঙও হয়, নবীন, দুটোই হয়। গন্ধ হয় রঙও হয়। শুধু রং হয় এটা ধারণাটা ভুল। জাফরানের গন্ধ অপূর্ব গন্ধ, এবং জাফরানের গন্ধ আমি ওটা আনতে পারিনি, দুর্ভাগ্য, জার্মানি থেকে আসার সময়। ওই কৌটোটি যদি আনতুম, এক জীবন চলে যাওয়ার মতো জাফরান তাতে ছিল। মানে একজন দুজন মানুষ যদি খায়, এক জীবন চলে যাওয়ার মতো জাফরান তাতে ছিল। অসম্ভব দাম, খাঁটি জাফরান। এবার দেখুন পোস্ত, রসুন তো বটেই,
পেঁয়াজ, আদা, এগুলো প্রত্যেকটা, কাবাব চিনি, দারচিনি, জোয়ান, মৌরি, সর্ষে, রাঁধুনি, রাঁধুনি মানে যা দিয়ে শুক্তো রান্না হয়, এর প্রত্যেকটা সি সল্ট, রক সল্ট, বিট নুন, সন্দব সল্ট, কারেন্ট সল্ট, অন্যরাই বলুন মেলে কিনা, মুন চ্যাটার্জি লিখেছেন। এছাড়াও কী কী ব্যবহার করা হয়, জাফরানের কথা তো বললাম, কিছু কিছু শস্য দানা আছে, আর আছে কিছু ভেষজ জিনিসপত্র, যেমন যেগুলো বিভিন্ন উদ্ভিদের ফুল, ফল, কাণ্ড, বাকল আর শিকড় থেকে তৈরি করা হয়। এই সব কিছু মিশিয়ে আমাদের যে রান্নাটা হয়, সে রান্নার যেমন চমৎকার স্বাদ, তেমনি অপূর্ব গন্ধ, আর সব থেকে বড় কথা সেখানে তার থেকেও গুরুত্বপূর্ণ কি না, স্বাস্থ্যের জন্য তার প্রতিটি গুরুত্বপূর্ণ এবং দরকারি হলুদ। গোটা পৃথিবীতে হলুদ এখন একটা গ্রহণীয় বস্তু, নিমের পাতা গ্রহণীয় বস্তু। জানেন কি, আমেরিকা মাঝখানে উঠে পড়ে লেগেছিল আমাদের নিম গাছগুলোর পেটেন্ট কিনে নেওয়ার জন্য। সরকার থেকে ঠিক করেছিল, প্রচুর টাকার অফার দেওয়া হয়েছিল, বলেছিল যে আমরা নিম গাছের পেটেন্ট কিনে নেব নিমটা। কারণ নিমের এত সর্বরোগহর গুণ আছে, তার ছাল থেকে, পাতা থেকে, ডাল থেকে, বাকল থেকে, সব কিছু প্রয়োজনীয়। তারা উঠে পড়ে লেগেছিল মাঝখানে নিমের পেটেন্ট কিনে নেবে বলে। আমি তখন বিস্তর লেখালেখি করেছিলাম, একদম হবে না, হতে পারে না, আমরা আমাদের প্রাচীন জিনিস দেব না। এবং জানেন কি, যে বাড়ির দক্ষিণ দিকে একটি নিমের গাছ পুঁতলে, উত্তরে একটি নারকেলের গাছ পুঁতলে, বাস্তুশাস্ত্র মতে সে বাড়িতে কখনো অশান্তি প্রবেশ করে না। নিমের হাওয়া আপনাকে সমস্ত রোগ থেকে দূরে রাখে। এগুলো প্রতিটি আমাদের শাস্ত্রকাররা, আমাদের যারা প্রাচীনকাল থেকে যারা আমাদের সমস্ত কিছু প্রস্তুত করে গেছেন, তারা দিব্যি শিখিয়ে গেছেন। মাঝেই চার্বাকপন্থীরা এসে গোলমালটা পাকিয়ে দিয়েছে এবং বলেনি। এবার চলুন, এগুলো তো মোটামুটিভাবে আমাদের মশলার কাহিনী, যা আপনারা সবাই চেনেন, নতুন কথা কিছু নয়। কিন্তু এই মশলা নিয়ে, ও হ্যাঁ, একটা বাদ গেছে, ধনে পাতাটা বাদ গেছে, আর বাদ গেছে যেটাকে আপনারা কারি পাতা বলেন দক্ষিণ ভারতে। কারি পাতা তো বলে কিছু হয় না, ওটা একটা গাছ। সেই গাছের পাতায় যেহেতু তরকারিতে দিলে একটা সুন্দর গন্ধ হয় বলে তার নাম হয়ে গেল কারি পাতা। তা কিন্তু নয়, তার একটি নাম আছে, দক্ষিণ ভারতে একটি নাম আছে, তো সেটা তারা ব্যবহার করে। আরও আছে তিনতিরি, মানে কি না, তেঁতুল। আর ধনে পাতা শুকিয়ে যে ব্যবহারটি করা হয়, জানেন কি তার স্বাদ এবং গন্ধ কি অপূর্ব হতে পারে এবং স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজনীয়। তো এইবারে এই মশলার জন্য আমরা এবার দেখতে পাচ্ছি কি কাণ্ড হলো, কি কাণ্ড হলো না। আগে আমাদের পুরনো ইতিহাসটা একটুখানি ঝালিয়ে নিই, তারপরে আমি আসবো আজকের বিষয়। ও, দু একটা জিনিস ভুলে গেছি, একটা জিনিস তো ভুলেই গেছি মশাই, অ্যাসপোথেরিয়াক মানে জানেন, হিং হিং হিং। হিং বাদ দিলে জানেন কত খাবার অসম্পূর্ণ থেকে যায়, তাই হিংটাকেও বলতে হবে বই কি। আমরা জানি যে আফগানিস্তান থেকে হিং আসে, একেবারে ভুল কথা। পুদিন হারাটা কিন্তু, রমা বললেও পুদিন হারাটা কিন্তু, মানে এই যে পুদিনা পাতাটা, এটা কিন্তু বিদেশে দেখেছি আমি, সেখানে দিব্যি উৎপাদন হয়। অর্থাৎ কিনা দেখুন, প্রকৃতি সবাইকে সাজিয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু হয়নি, আমাদের ক্ষেত্রে কিছু কিছু হয়েছে। রমা তো জার্মানিতে এখনো থাকে, তো রমা বলতে পারবে যে কীরকম আমাদের মশলার দাবিটা, ওদেরকে আমরা কীরকম শিখিয়েছি। পুদিনা পাতা তো অবশ্যই, সেটা তো একটা ওষুধ, সেটা একটা ওষুধ। অন্য কারি পাতার নামটা আমি জানতাম, এখন ভুলে গেছি ভাই, একটু দেখে নিও, নেট করলেই পেয়ে যাবে। একটা দক্ষিণ ভাষায় দক্ষিণের একটা খটোমটো নাম আছে, আমি ভুলে গেছি। তো মজার ব্যাপার হলো, আমি একটুখানি একবার আমাদের প্রাচীনকালের ইতিহাসে চলে যাব, সেখান থেকে চলে আসবো ওই যে 1488, ওই যে কালিকট মালাবারের উপকূলে, ওই যে বন্দরে নামলো এসে ওই পর্তুগিজ লোকটা, এবং সে একা নামলো তা কিন্তু নয়, তার সঙ্গে দুদল গুপ্তচর,
একদল হরমুজ প্রণালী দিয়ে মিশরে চলে গেল, আর একদল গেল ইন্দোনেশিয়ার দিকে। অনেক কাহিনী, এবং তারা কিভাবে মশলাটাকে এখান থেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ইউরোপে ছড়ালো, কতদিন সময় লাগলো, কতজন খুন হলো, কত কাণ্ড ঘটলো মশলার ব্যবসাকে নিয়ে ঘিরে। তারপরে তারা দখল করতে কেন সমুদ্রের ভেতরে রক্ত বীজের মতো উপস্থিত হলো, তারা কোন কারণে ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসে নেমে প্রথমেই কামান দেখে উড়িয়ে দিল, সেখানকার রাজার রাজত্ব শেষ করে দেওয়ার চেষ্টা করলো। ফিরিঙ্গিরা এসে ভয় দেখালো। কারণটা কি? কারণটা পরিষ্কার ছিল, এরা জলদস্যুতা করত। আমরা যে মগের মুলুকের কথা বলতাম, এই মগ কোথা থেকে আসছে? আরাকান থেকে এই মগেরা আসছে। এই মগেরা আসলে পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছিল, সে তো অন্য কাহিনী। কিন্তু জেনে রাখুন, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল তাদের আমাদের মশলাগুলো নিয়ে যাওয়া, যে কারণে তারা ইন্দোনেশিয়াতেও গেছে। কিন্তু না, আগে আমি একটু ইতিহাসে একটু যাব। আমরা দেখতে পাচ্ছি পাঁচ ফোড়ন ছাড়া আমাদের অধিকাংশ, আমার মতো নিরামিষাশী লোকের তো পাঁচ ফোড়ন ছাড়া একটা দিন অসম্ভব ব্যাপার। তা আমাকে সুস্থ রেখেছে কি? আমাদের এই সমস্ত হার্বস। আমাকে প্রোটিন কি দেয়? ডাল। তা আমার খাবার দাবারের মধ্যে আমার কি দরকার হয়? আমার কি গুরুত্বপূর্ণ হাতিয়ার কি? এখন তো শিলপাটা উঠে গেছে মশাই। তাহলে মশলা যখন শিলে বাটা হতো তখন তার খাদ্যগুণ অনেক বেশি ছিল। এখন যখন মিক্সিতে কিংবা গুঁড়ো মশলা কিনে এনে খান, গুণে গন্ডগোল হয়। তাই আমার চেষ্টা থাকে, আমি যখনই সুযোগ পাই হামানদিস্তা দিয়ে মশলাটাকে আমি গুঁড়ো করার চেষ্টা করি, অথবা গোটা মশলা দিয়েই আমি বলি যে আমার রান্নাটা ওইভাবে হোক। আমি সোজা করে এইভাবে বলি। কি হলো? হারমাত জলদস্যু। আচ্ছা, এবার কি হলো? এই যে গোটা বাটা গুঁড়ো আর পাঁচ ফোড়ন, এর ব্যবহারের সূক্ষ্ম কারুকাজ শুধু যে বাঙালি শিখেছে তা নয়, বাঙালি বেশি করে শিখেছে কেন না, এখানকার আবহাওয়াটা হচ্ছে সবসময়, বছরের অধিকাংশ সময় গরম আবহাওয়াতে আপনাকে বর্ষাকালে মনে করে কল্পনা করে দেখুন, একবার কল্পনা করুন আপনার কাছে সর্ষে বলে কিছু নেই, অথচ ইলিশ মাছ আছে, আপনি কিভাবে খাবেন? উত্তরটা দিন তো। সর্ষে বস্তুটি আপনার কাছে নেই, আপনার কাছে ইলিশ মাছ আছে, ঘরে হয়তো একটা আলু বেগুন আছে, একটু কালো জিরে আছে। আপনি কি করবেন? আলু বেগুন কালো জিরে দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল বানিয়ে খেতে পারেন। আর সর্ষে যদি থাকে তাহলে সর্ষে ইলিশ ছাড়া অন্য কোনো কিছু আপনি খাবেনই না। আমার মনে আছে রবিবাবু একবার একটা জায়গাতে লিখছেন যে জলে খেলতে খেলতে ইলিশ মাছ বুঝতেই পারতো না কখন সে ধরা পড়ে সোজা পাতে চলে এলো। মানে নৌকোতে থাকতে থাকতে পদ্মায় বোটে তিনি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন খেতে। ইলিশ মাছ মাঝিরা তুলতো, সে একদম রূপলি জলে, রূপলি শস্য বলে জায়গায় জীবনানন্দ দাস ব্যাখ্যা করেছেন। তো সেই জলে রূপলি শস্য তারা তুলতো, মুহূর্তের মধ্যে সে কাটাকুটি হয়ে বাছাবুছি হয়ে রান্না হয়ে গেল, পাতেও চলে এলো গরম গরম সরিষা দিয়ে ইলিশের উপাদেয় ঝাল। হ্যাঁ, ইউপিতে মিঠা নিম পাতা বলে, তা হতে পারে, আমি জানি না। তো এবারে আসুন, এই যে শিলপাটা, আপনাদের মনে আছে একটা সময় আমাদের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো একজন করে লোক, শিলকোটা এই বলে ঘুরে বেড়াতো, মনে পড়ে? এই যে শিলকোটাও আমি অবাক হয়ে ছোটোবেলায় দেখতুম, মা যখন তাকে ডেকে বলতেন যে এই শিলটা কুটে দাও তো, কখনো মাছের মতো, কখনো তাল গাছের মতো, কখনো সুন্দরী মেয়ের মতো, কত রকম করে তারা শিলটা কুটতো, যে কট 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 করে শিলটা কুটে দিত। এবার শিলটা কুটতো কেন? কোয়েশ্চেন ইজ, এই শিলটা কুটতো কেন? যদি শিলটা না কোটানো হয় তাহলে মশলার স্বাদ ঠিক মতো বেরোবে না, ওই ফাঁকগুলোর মধ্যে দিয়ে মশলাটা ঠিক মতো পিসাই হবে। তারও আগে যে পদ্ধতিটি ছিল, আমাদের মানকরের বাড়িতে এখনও আছে, জাঁতা আছে। জাঁতা বলতে এমনি জাঁতা, হাত জাঁতাই শুধু নয়, ঢেঁকিও আছে যাতে পাড় দেওয়া হয়, আমাদের এখনও আছে বাড়িতে, আমি ছোটোবেলায় দেখেছি।
তারা গান গাইতে গাইতে দিব্যি পাড় দিচ্ছে ঢেঁকিতে। কোলে বাচ্চা, সে বাচ্চাকে দুধও খাওয়াচ্ছে, ঢেঁকিতে পাড়ও দিচ্ছে। একটি মেয়ে পায়ে করে করে এরকম করে পাড় দিচ্ছে, আর একটি মেয়ে হাতে করে সরিয়ে দিচ্ছে। কি অদ্ভুত ক্ষিপ্রতা দ্রুততার সঙ্গে কাজটা তারা করত। আমার ভয় লাগতো, এই বুঝি হাতের ওপর ঢেঁকিটা পড়ে গেল। পড়তো না যে তা নয়, কখনো কখনো এমন দুর্ঘটনাও ঘটতো, কিন্তু সেটা খুব অবাক কাণ্ড। আবার দেখুন এই ঢেঁকি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর ইছামতি উপন্যাসে লিখছেন, বাড়িতে ডাকাত পড়েছে, সম্পন্ন ব্রাহ্মণ বাড়ি গ্রামের মধ্যে, সেখানে ডাকাত পড়েছে। তো বাড়ির যে ছোট বউটি, সে মহা তেজস্বী, একবারে তার মধ্যে দুর্গার রূপ খুঁজে পাওয়া যায়। মহা তেজস্বী মুখরা, কিন্তু তার গায়ে জোরও কম নয়। সে ডাকাতদেরকে মানে সবাইকে বলেছে, তোমরা চাপা দরজা দিয়ে ওপরে উঠে যাও। চাপা দরজা মানে সিঁড়ি দিয়ে আপনি উঠলেন, দরজাটি এইভাবে বন্ধ হয় না, দরজাটি ওপর থেকে এইভাবে বন্ধ হয়। আমাদের মানকরের বাড়িতে ছিল চাপা দরজা, আছে। তো চাপা দরজা মানে লাগিয়ে দিলে নিচে থেকে যতই চেষ্টা করুন না কেন ডাকাতরা কিছুতেই খুলতে পারবে না। সে বউ একা দাঁড়িয়ে গেল এবং সে কি করলো, ওই ঢেঁকি গাছখানা তুলে, ভাবতে পারেন ডাকাতরা যখন হাড়ে রেড়ে করে ঢুকছে তাদেরকে ছুঁড়ে মেরে দিল। ঢেঁকি পাট তুলে ছুঁড়ে মারা মানে চারটিখানি কথা নয়। আচ্ছা আচ্ছা পালোয়ানেরও ঘাম ছুটে যাবে, পারবে না। সুতরাং এই দেখুন, শ্রীকান্ত লিখেছেন, আমি গ্রামে থাকি, আমার স্ত্রী কিংবা মা সবাই আজও শিলনোড়াতেই মশলা বাটে। ওই খাবারের যে স্বাদ, কোনো খাবার সেই স্বাদ দিতে পারবে না, অসম্ভব। তার মানে কি হলো, ঢেঁকিটি ঘরে অস্ত্র হিসেবে ব্যবহার করলো। এবার ডাকাতরা এসে বলল, তাকে প্রণাম করে বলল, মাগো তোমার মধ্যে সাক্ষাৎ আর কি দুর্গাকে কালীকে দেখলুম, আমরা আর তোমার এখানে ডাকাতি করবো না, আমাদের দুগাল মুড়ি দাও, নারকেল করা থাকলে নারকেল দিয়ে দাও, আমরা ফাটিয়ে খেয়ে আমরা যাই, বিদায় নিই, আমরা এসেছি শুধু হাতে তো যেতে পারি না, একটু খেতে দাও। এই হচ্ছে বিভূতিভূষণের ইছামতিতে লেখা এক গাঁয়ের বউয়ের কাহিনী। অর্থাৎ কিনা ব্যবহারগুলো আপনি ভাবুন, কোথা থেকে কোথায় গেলুম। এইবারে আসুন আবার একটুখানি পুরনো দিনে যাই। আমাদের এই যে মশলাগুলো, এই মশলাগুলোকে শুধুমাত্র খাওয়ার জন্য না, সমগ্র উত্তর ভারত, মধ্য ভারতে চলে যান, তাদের যখনই শরীর খারাপ হয় গরম দুধে হলুদ দিয়ে তারা খাবেই খাবে, বাটা হলুদ দিয়ে। তারা জানে এটা হচ্ছে দারুণ অ্যান্টিসেপটিকের কাজ করে। সত্যিই কাজ করে, সত্যিই কাজ করে। কেন, ছেলেবেলায় যখন আমাদের হাত পা মুচকে যেত, মায়েরা কি করতেন, চুন হলুদ দিয়ে ফেটটি বেঁধে দিত, সে ফেটটিতে দিব্যি কাজ দিত। হাড়জোড়া লতা, তাই দিয়ে ফেটটি বাঁধা হতো, দিব্যি কাজ দিত। সবসময় তো ডাক্তার বুদ্ধি আমরা পেতুম না, গ্রামগঞ্জে তো ছিলই না মশাই, বাদ দিন, একেবারে বাদ দিন। এবারে কি হলো, হলুদ তো হলোই, সর্ষের তেলে কালো জিরা বা কালো জিরে, খাঁটি সর্ষের তেলে ভালো করে ফুটিয়ে ছোট বাচ্চাদের পিঠে বুকে মালিশ করার কথা জানেন? আমার ঠাকুমা করেছে আমাকে। তাতে সর্দি লাগার ধাত অনেক কম থাকে। এখানেই শেষ হচ্ছে না, রূপচর্চার জন্য হলুদ থেকে শুরু করে, শর্ট থেকে শুরু করে সব কিছুর ব্যবহার আজকের থেকে নয়। ক্লিওপাত্রা সেই প্রাচীনকালে গাধার দুধে স্নান করতেন। কেন? গাধার দুধের যে প্রোটিন, গাধার দুধের যে ফ্যাট, সেই ফ্যাটটা তার চামড়াতে কাজে লাগতো, চামড়া মসৃণ থাকতো। গল্প আছে সব কিছুরই। এইবারে চলুন, এবারে যাই একটুখানি পুরনো দিনকে, আরও একটু পুরনো দিনে যাই। পুরনো দিনে গিয়ে দেখি যে বিভিন্ন রকম মশলার ঔষধি গুণগুলো মানুষ কবে খুঁজে পেল। এক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, মনে পড়ছে আপনাদের হয়তোবা, মনে থাকবে হয়তোবা, যে ওষুধগুলোর নাম কিন্তু অধিকাংশ গ্রিক, আমরা জানি না। ল্যাটিন আছে অল্প কিছু, অধিকাংশই গ্রিক। এবারে আসুন, প্রথম পাশ্চাত্যের ভাষাতে ওষুধপত্রের কথা লেখা হলো কোন বইটিতে? আমি যদি বলি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে গ্রিসে হার্বাল চিকিৎসার প্রসার ঘটেছিল, তারা ভেষজ চিকিৎসা করত। ওই সময়ের সব থেকে পরিচিত যেটা বই, তার নাম হচ্ছে, মানে হিপোক্রেট বলে একজন লেখক,
হিপোক্রেট, দেখুন হিপোক্রেসি শব্দটা এসছে হিপোক্রেট থেকে। অধিকাংশ ইংরেজি শব্দ, অনেক ইংরেজি শব্দের জনক কিন্তু গ্রিক শব্দ। তো হিপোক্রেট নামের একজন লেখক, যার জন্ম হয়েছে 460 খ্রিস্টপূর্বাব্দে, মারা গেছেন 370 খ্রিস্টপূর্বাব্দে। এই যে লোকটি, এই হিপোক্রেট নামের লোকটি একটি বই লিখলেন, তার নাম কর্পাস হিপোক্রেটিয়া। সে বইতে তিনি কি লিখলেন? তিনি বিভিন্ন রকম ঔষধির কথা লিখলেন এবং সেই উদ্ভিদের পরিচয় দিলেন। কতগুলো? একটা আধটা নয়, প্রায় 250টা, সম্ভবত 230 বা 25টা ঔষধির কথা তিনি লিখলেন ওই বইতে। এবং তারপর দেখা গেল যে আনুমানিক 287 খ্রিস্টপূর্বাব্দে জন্মে 347 খ্রিস্টপূর্বাব্দে জন্মে 287 খ্রিস্টপূর্বাব্দে মারা গেলেন যে ব্যক্তিটি, তার নাম হচ্ছে থিওফ্রস্টাস বা থিওফ্রস্টাস। এই থিওফ্রস্টাস নামের ব্যক্তিটি তিনি কি লিখলেন? তিনি লিখলেন বিভিন্ন রকম ঔষধির কথা, এবং তার মধ্যে কিসের কথা আছে? বিশেষ করে আছে দারুচিনির উল্লেখ। যে দারুচিনি কিনা গ্রিসের কোথাও পাওয়া যায় না। মজার ব্যাপার যে এই যে দেশগুলো, মানে গ্রিস, রোমানিয়া, বুলগারিয়া, সার্বিয়া, এই যে আপনার বালকান সমুদ্রের ধারের যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে একটি দ্বীপ আছে। সেই দ্বীপটা কিন্তু ওরা এলাচ, দারুচিনি, লবঙ্গের চাষ করেছিল কোনো একটা সময়, মানুষকে যেতে দেয় না। আমি একবার যাওয়ার জন্য খুব বায়না ধরেছিলাম, যেতে দেয়নি। স্বাভাবিকভাবে গাছপালা হয় এবং সেখানে একটা সময় গিয়ে ওরা সরকারের উদ্যোগে ওই কয়েকটি দেশ মিলে কিছু কিছু ওখান থেকে শস্য তুলে আনে, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ইত্যাদি। ওই দ্বীপের পাশ দিয়ে আপনি যখন সমুদ্রে যাচ্ছেন, ওইখানে জাহাজগুলোকে খানিকক্ষণ দাঁড়াতে দেয় সুগন্ধটি পাওয়ার জন্য। সত্যিই সুগন্ধ, অপূর্ব সুগন্ধ। কিন্তু কোথা থেকে এলো মশাই? এসব তো ওদের হওয়ার কথা নয়, এসব তো ওদের পাওয়ার কথা নয়। দারুচিনির কথা এই থিওফ্রস্টাস লিখছেন বটে, কিন্তু এ কথাও লিখছেন যে এলাচ বা দারুচিনির মতো এত সুন্দর মূল্যবান ঔষধি আমরা এখানে পাই না, পেলে বড় ভালো হতো। এরপরে রোমান সাম্রাজ্য যখন এলো, তখন দেখা যাচ্ছে যে মোটামুটি 12শ শতাব্দে হিলডেগার্ডের লেখায় চিকিৎসার উদ্দেশ্যে উদ্ভিদের ব্যবহারের কথা দারুণভাবে এলো। রোমান না, এটা খ্রিস্টান, মানে এটা হচ্ছে 12শ শতাব্দ, মানে আজ থেকে 800 বছর আগেকার কথা বলছি। কিন্তু তাই রোমান সেনাবাহিনীতে কিন্তু মশলার ব্যাপারটা ভীষণভাবে প্রচলিত ছিল। তাহলে প্রশ্ন হলো, এরও কোথা থেকে মশলা যাচ্ছে? কোথা থেকে? প্রাচীন সিল্ক রুট হয়ে যেরকম মসলিন যাচ্ছে, যেরকম হাতের কারুকার্য যাচ্ছে, পোস্ত থেকে শুরু করে দারুচিনি, এলাচ লবঙ্গ পর্যন্ত সব রকম মশলাও কিন্তু যাচ্ছে প্রাচীন সিল্ক রুট হয়ে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে রোমান সেনাবাহিনী, তারা কি বলছে, আমি আপনাদের একটা দুটো উদাহরণ বলি। রোমান সেনাবাহিনীর সেনানীরা, মানে সেনারা বলছে আর কি, যে দেখো যুদ্ধে যেতে রাজি আছি বাবু, রাজি আছি, সব কিছু দিচ্ছ, ঠিক আছে, পোশাক আশাক দিচ্ছ, খাওয়া দাওয়া দিচ্ছ, সব দিচ্ছ, কিন্তু একটি ছোট্ট পুঁটুলি করে একটু মশলা যদি না দাও, তাহলে যুদ্ধে আমরা যাব না। সিজার শেষকালে নিয়ম করতে বাধ্য হলেন যে মশলা দিতেই হবে, না হলে সেনারা কেউ যুদ্ধে যেতে চাইছে না। তাই মশলা দিতেই হবে, মশলা না হলে তারা খাবারের স্বাদ পাচ্ছে না। এটা কিন্তু প্রাচীন রোমান সেনাবাহিনীর কথা, 4000 বছর আগে, 2000 বছর আগে, মাফ করবেন। এবারে দেখুন, তাহলে প্রশ্ন হচ্ছে যে ইউরোপে বা পশ্চিমের কোথাও তো বস্তুটি নেই। আমাদের অনেকের ধারণা গোলমরিচ বোধহয় সাহেবদের লঙ্কা, একদম ভুল, গোলমরিচটা আমাদের। তাহলে লঙ্কা বস্তুটি সাহেবদের নেই, তারা লঙ্কা পেল কোথা থেকে? কেন? ল্যাটিন আমেরিকা থেকে, ইকুয়েডর, মেক্সিকো, যত ল্যাটিন আমেরিকার দেশে তারা ইনভেট করেছে,
সেখান থেকে তারা লঙ্কা নিয়ে এসেছিল। কারণ লঙ্কা, ওরা যে লঙ্কা খায়, থাইল্যান্ডের লোকেরা যে লঙ্কা খায়, আপনি আমি সে লঙ্কার কথা খাওয়া তো দূরের কথা, তার ধারে কাছে পৌঁছতে পারবে না। উদাহরণ বলি, হাবানেরো, হাবানেরোর গ্রুপ বলি, হাবানেরো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা গ্রেড আছে হাবানেরো। হাবানেরো একটা আপনি হয়তো, হাবানেরো আমি 3 পর্যন্ত খাওয়ার চেষ্টা করেছি, পেরেছি মোটামুটি। 4-এর পর থেকে হাবানেরোতে 10 নম্বর হাবানেরো একবার দূর থেকে একটু গন্ধ শোকার চেষ্টা করেছিলাম। কতটা দূর থেকে জানেন? প্রায় 2.5 মিটার। তাতেই আমার যা হাঁচি হয়েছিল এবং যা ঝাল, মানে যা জ্বালা করেছিল ভেতরটা, আমি কল্পনা করতে পারি না। আমাদের চেনাশোনা বন্ধু বান্ধব আমি দেখেছি, ল্যাটিন আমেরিকান বন্ধু বান্ধব, তারা ওই হাবানেরো রীতিমতো কামড়ে খেতে পারে। তারা মানুষ নয়, তারা অতিমানব, তারা দানব। অবাস্তব ব্যাপার। সেই হাবানেরো বলে যে লঙ্কা, সেই লঙ্কা প্রথম ইউরোপে পাড়ি জমালো। বাণিজ্য, সিল্ক রোড হয়ে চীন থেকে ইউরোপে বাণিজ্য চলার কারণে বণিকদের মাধ্যমে এশিয়া থেকে মশলা তো গেল, কিন্তু হাবানেরো এলো বা লঙ্কা এলো কিন্তু একেবারে সেই ল্যাটিন আমেরিকা থেকে, যেখানে স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস তারা একের পর এক কলোনি তৈরি করছে। আর কলোনি তৈরি করার মাধ্যমে তারা সেখান থেকে লঙ্কা আনছে। এবার খাবারে ঝাল না এলে, পূর্ব এশিয়ার ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল থেকেই তো আমাদের এখান থেকে তো সুগন্ধি মশলাগুলো যাচ্ছে। কি কি? গোলমরিচ যাচ্ছে, এলাচ যাচ্ছে, দারচিনি যাচ্ছে, জায়ফল যাচ্ছে, পোস্ত যাচ্ছে, হ্যানা টানা, তেজপাতা ফেজপাতা সবই যাচ্ছে। এইগুলো তারা পাচ্ছে কোথা থেকে? ঝালটা পেতে গেলে তাদেরকে ওইখানে ল্যাটিন আমেরিকা দৌড়তে হচ্ছে। অর্থাৎ দেখুন, এটা খুব সত্যি কথা মশাই। দেখুন, আজ থেকে 1600-1700 বছর আগে মরুভূমিতে তৈরি হওয়া একটি কৌম, তারা যেমন ছড়িয়ে পড়লো চারদিকে, তাদের নিজস্ব জায়গাতে কিচ্ছু নেই মরুভূমি ছাড়া, তারা যেমন ছড়িয়ে পড়লো, ঠিক সেরকমভাবে ইউরোপেরও ক্ষেত্রে একই রকম সমস্যা হয়েছিল। আমেরিকার ইতিহাস তো মাত্র এই কদিনের। আমি আমেরিকার প্রসঙ্গে যাচ্ছি না, আবিষ্কার হোক তারপর তো তার প্রসঙ্গে যেতে হবে। সুতরাং আমেরিকার ইতিহাসে গিয়ে লাভ নেই। অভিজ্ঞতা আমার ভয়ঙ্কর খারাপ। আমি মোটেই পছন্দ করি না আমেরিকান সংস্কৃতি ব্যাপারটাকে, আমি পছন্দ করি না, কারণ তার কোনো শিকড় নেই। বহু জায়গা থেকে মানুষ গিয়ে সেখানে বাস করে একটা দেশ তৈরি করেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের থেকে আমরা শুনলাম যে তারা মাওরিদের প্রাচীন সংস্কৃতিকে নষ্ট করেনি। যারা যেখানে প্রাচীন সংস্কৃতি নষ্ট করেছে সেই দেশের অন্ধকার অন্ধকার। আমরা যদি আমাদের এত রিচ সংস্কৃতিকে নষ্ট করি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে দেখুন, এই গল্প করতে করতে সময় ফুরিয়ে গেল, অনেকটা সময় গেল। আসল যে গল্পটা বলতে চেয়েছি, অর্থাৎ কিনা চর মশলার গল্প, মশলার যারা চর তাদের কথা, বা কারা এটাকে গুপ্তচর বৃত্তি করে মশলাটাকে এইখানে নিয়ে গেল, সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত বলেই উঠতে পারলাম না। তাই আমি একটা কাজ করি, বড় বুঝলেন, একটা কাজ করি, এই চর মশলার গল্পটা আপনাদেরকে আগামীকাল চড়েদের কথাটা বলি। আজকে যেটা বরং শেষ কথা বলি, সেটা হচ্ছে একটা মশলার দাম কীরকম, কোন মশলার কীরকম দাম, সেটা একটু ধারণা দিই আপনাদের। দেখুন, মশলার বিনিময়টা, মানে একটা সময় আপনারা জানেন বার্টার সিস্টেমে সব কিছু চলতো, বিনিময় প্রথায় চলতো। বিনিময় প্রথায় আমরা দেখতে পাচ্ছি 1 পাউন্ড জাফরানের মূল্যে কি পাওয়া যাচ্ছে বলুন দেখি, কি পাওয়া যাচ্ছে? আচ্ছা বেশ, 1 পাউন্ড আদার মূল্যে বিনিময়ে কি পাওয়া যাচ্ছে বলুন দেখি, কি পাওয়া যাচ্ছে? প্রশ্ন দুটো থাকলো। 1 পাউন্ড জাফরান, তার বিনিময়ে, আচ্ছা সময়টা বলে দিই, কোন সময়টা? এটা মোটামুটি ধরুন আপনার ওই 16-15 শতাব্দ ইউরোপের কাহিনী।
1 পাউন্ড জাফরানের বিনিময়ে কি পাওয়া যাচ্ছে? আর 1 পাউন্ড আদা। আদা যা আপনি বাজারে গিয়ে কমফোর্টেবলি কিনে আনেন, রসুন, এমনকি পেঁয়াজ, এমনকি একটুখানি কালো জিরে, এইটুকু একটা পুঁটুলি করে কালো জিরে। এখনো পর্যন্ত জ্বর সর্দি হলে আমাদের মায়েরা বলেন ছোট কাপড়ের পুঁটুলিতে কালো জিরে করে সেটাকে শোক, গন্ধটা শোক, সুস্থ হয়ে যাবি, হয়েও যায় মানুষ। তা এত যার গুণ, তার দাম হবে না? 1 পাউন্ড জাফরানের বিনিময়ে একটা রীতিমতো তেজি শক্তিশালী ঘোড়া, আর 1 পাউন্ড আদার বিনিময়ে একটা নধর লোমলা বড়সড় ভেড়া। তাহলে মূল্যটা কতটা হলো আন্দাজ পাওয়া গেল। এটা চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে এটা ছিল বার্টার সিস্টেমের। আর কোথা থেকে যাচ্ছে এগুলো? সব এদিক থেকে যাচ্ছে। এবার আগামীকাল বলবো এই স্পাইসেস বা স্পেসেস যে দ্বীপটাতে আমি গিয়েছিলাম, যে দ্বীপে আমি ছিলাম, কালো জিরে পেঁয়াজের বীজ, সত্যি তাই। অর্ণব একদম ঠিক, এটা সত্যি। এবং যে কারণে কালো জিরের গন্ধটা লক্ষ্য করে দেখবে এত চমৎকার গন্ধ। কালো জিরে আমি একটা কায়দা শিখিয়ে দিই শেষে, আগামীকালে বলবো আপনাদের ওই স্পেসেস দ্বীপে আমার অভিজ্ঞতা কেমন লেগেছিল। মেডিটেরেনিয়ানের যে ট্যাভার্নেগুলো আছে, গ্রিক ট্যাভার্নে মানে হচ্ছে, ট্যাভার্নের ব্যাপারটা জানেন কি আপনারা? গোয়াতেও আছে অনেক ট্যাভার্নে। আচ্ছা ঠিক আছে, কালকেই বলবো। শুধু একটা কায়দা শিখিয়ে দিই। জিরে, কালো জিরে, 5 ফোড়ন, বিদেশে থাকতে এই কাজটা আমি শিখেছিলাম। আমি দেখতাম যে আমার পক্ষে তো শিলনোড়া ফোড়া পাটা আমি তো কোথাও পাচ্ছি না, আমার কোনো উপায় নেই। এই যে শ্রীকান্তবাবু লিখছেন দিব্যি সুন্দর করে, হ্যাঁ, তো কি করে সম্ভব? আমি কি করে করব? আর গুঁড়ো মশলাতে আমার কোনোদিন আস্থা নেই, কোনোদিন না। আমার মনে হয় কাঠের গুঁড়ো মেশানো আছে কি মেশানো আছে, আমি কোনোদিন আস্থা নেই আমার। বিশেষ করে গরম মশলা তো গুঁড়ো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, একেবারেই না। তো আমি কি করতুম, হাতে করে আচ্ছা করে ডলতুম, বুঝেছেন? মানে কালো জিরেটাকে হাতে নিয়ে আচ্ছা করে ডোলে সেটাকে যতটা পারি পেস্ট করে এবার ফেলে দিতাম। তাতে কি হতো, তাতে একটা আপনি একটা ডিকশনারি, ধন্যবাদ জয়ন্তবাবু, নমস্কার। না তা নয়, এটা আসলে খোঁজ খবর করতে 5 ফোড়নও তাই ওরকম হাতে করে আচ্ছা করে ডোলে, তারপরে জিরেও তাই। আচ্ছা, এই জিরে আমার একটা রীতিমতো, মানে আমি নিরামিষ খাই তো, আমি আমিষ খেতে একদম পছন্দ করি না। আমি রান্না করতে পারতাম এক সময়, এখন ভুলে গেছি অবশ্যই। তো যাই ভুলে গেছি, মানে এখন এখানকার সিস্টেমটা আমার ভালো লাগে না, গ্যাস ফ্যাসে রান্না করা আমার পোষায় না। তো ওই রান্নাটা করতাম, রান্না মানে বেক, গ্রিল, অমুক তমুক সব কিছু মিলিয়ে। আমি দেখেছি, মানে আমি খুব একটা খাদ্য রসিক লোক নই, কিন্তু গন্ধ রসিক লোক। গন্ধটা আমার খুব দরকার, হ্যাঁ। আচ্ছা বেশ, সরজিৎ, আয়ুর্বেদ শিক্ষা ব্যবহার নিয়ে আমি তো প্রায়শই বলি, তুমি শোনো তো, প্রায়শই বলি, বিভিন্ন অনুষ্ঠানে উল্লেখ করি। আচ্ছা বেশ, করবো, মনে থাকবে। তো এই যে স্বাদটা বাড়তো, ধরুন কিছুই না, মুসুরির ডাল আপনি রান্না করছেন, সম্বর কি দেবেন? কালো জিরে, কাঁচা লঙ্কা, তাই তো? কালো জিরেটাকে এমনি না দিয়ে একটু হাতে করে ডোলে আচ্ছা করে ঘষে ফাটিয়ে দিন বীজগুলোকে যতটা পারেন। ফাটিয়ে দিলে কি হলো, গন্ধটা চমৎকার হলো। দেখুন, সোজা করে বলি, মেয়েরা মনে করেন বা তারা সত্যিই ঘটনা, রান্নার ব্যাপারে তারা রন্ধনে দ্রৌপদী, এ বিষয়ে কোনো কথা নেই। কিন্তু পৃথিবীর সমস্ত বড় বড় হোটেল রেস্তোরাঁর যে যারা শেফ, তারা কি নারী মশাই নাকি তারা পুরুষ? হ্যাঁ, অর্ণব তা নয়, আমিষটা আমি খাই না, গন্ধ লাগে বলে। আমার গন্ধ লাগে, আমার পশু মাংস, মাছ ইত্যাদিতে গন্ধ লাগে। মানে আমার নিরামিষটা, আমাকে যেমন মা ঠাকুমাও বলতো যে আমি নাকি 7 জন্ম বিধবা ছিলাম।
তাও আবার কি মানে একেবারে মানে কি বলে গোড়া ঘরের বিধবা ছিলাম, তাই জন্য এই জন্মে এরকম হয়েছে। আমার খাওয়া দাওয়ার অভ্যাসটাই এরকম। আমার ভালো লাগে ভুনি খিচুড়ি, আমার ভালো লাগে আলু কুমড়ো পটল টটল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি, একটু সর্ষের তেল বেশি দিয়ে, এই জাতীয় খাবার দাবার। তো আমি দেখেছি লক্ষ্য করে যে মশলার গন্ধটা মানে আমার কাছে আসতো যত আমার বিদেশি এবং স্বদেশি বন্ধুরাও বিদেশে থাকাকালীন তারা যখন আসতো, তারা একটাই কথা আমাকে বলতো, দাদা ওই তোমার ওই পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করো তো, ওইটা একটু খাবো, অমুকটা করো তো একটুখানি খাবো। মানে ব্যাপারটা কি, ওরা পছন্দ করতো, ওরা জানতো যে আমাদের রান্না, বাঙালির রান্নার মধ্যে এতই গন্ধবাষ্পের ব্যাপার আছে। এই গন্ধবাষ্পের ব্যাপারটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দেখুন আমার পেছনে, আপনারা হয়তো খেয়াল করে দেখে থাকবেন, এখানে লীলা মজুমদারের ছবি আছে, দেখেছেন তো? লীলা মজুমদারের ছবি আছে, এই যে লীলা মজুমদার। লীলা মজুমদারকে আমি একবার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম বহুকাল আগে আনন্দবাজারে থাকতে, সাক্ষাৎকার আনন্দবাজারে থাকতে নিয়েছিলাম। তখন কথা যা হয়েছিল, তার বাইরে যেটা হয়েছিল সেটা হচ্ছে উনি আমাকে বলেছিলেন, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ছেলেদের জন্য এত সুন্দর লেখা তো। আচ্ছা রান্নার ব্যাপারে আপনি বলেছিলেন, হ্যাঁ রান্নার ব্যাপারে বুঝলে কি না বলে জমিয়ে বসে তিনি গল্প করেছিলেন, আমার মনে আছে, আজও ভুলিনি আমি, যে বিভিন্ন রকম মশলা কেমন করে ব্যবহার করা যায়, এক মশলার সঙ্গে আরেক মশলা মিশিয়ে কি কি হতে পারে। তখন আমার অল্প বয়স, অত বুঝতে পারিনি, পরে কথাগুলো রিকালেক্ট করে আমি বুঝতে পারি যে কি চমৎকার বলেছিলেন। কেন চিত্রাদেবের একখানা বই আছে ঠাকুরবাড়ির অন্দরমহল, দেখবেন যে কি অপূর্ব রান্নার বর্ণনা সমস্ত। মশলার যে চরবৃত্তি, মশলা নিয়ে যে বাণিজ্য বা পলিটিক্স, সেগুলো তো একটা গল্প বটেই, কিন্তু মশলার যে গ্রহণযোগ্যতা আর মশলার যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়। জেনে শুনে বুঝে আমরা আজকের এই সংকটময় মুহূর্তে যদি নিজেদের শিকড়টা, নিজেদের মশলাগুলোকেও ঠিকমতো চিনে খেতে পারি না, তাহলে আমাদের আতঙ্ক অনেকটা কমে যায়। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ঘন্টাখানেক বক বক করলুম, কি বললুম কে জানে, আপনারাই বলবেন। চিহ্ন টিহ্ন কিছু দেখি না, কেন বলুন তো? সাদা জিরে ফোড়নটাও মুসুর ডাল ভালো, হ্যাঁ তা ভালো, হ্যাঁ একটু চিহ্ন চাই, চিহ্ন চাই, চিহ্ন চাই। চিহ্ন কি আপনারা আজকাল দিতে ভুলে গেছেন? আমি ঝড় তুলতে বলি না বলে কি চিহ্ন দেওয়াটা ভুলে গেছেন আপনারা? আমি জানি না। একটু চিহ্ন চাই, কয়েকটা চিহ্ন, একদম অসংখ্য চিহ্ন চাই। আর হ্যাঁ, বারবার মনে রাখুন, নারীরা আপনারা যতই না কেন রান্না নিয়ে, আপনারা যতই না কেন বলুন, দাবি করুন না কেন যে আপনারা এই জানেন ওই জানেন তাই জানেন, খুব সত্যি কথা, আমি কি করতুম জানেন? আমি লক্ষ্য করে দেখতুম বিশ্বের বিভিন্ন জায়গায় লীলামণির অবদান, হ্যাঁ যে কোনো নোবেল লরিয়েটের চেয়ে বেশি, একেবারে অর্ণব, একেবারে মানে আমি সামনে থাকলে কাঁচ চাপড়ে দিতুম, একদম ঠিক কথা বলছি, একদম। শিশু সাহিত্য ওই রকম শিশু সাহিত্য ভাবা যায় না। তো আমি বলতে চাইছি, উদাহরণ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, উনি বলবেন, বুঝবেন ব্যাপারটা। উদাহরণ আমি কি করতাম জানো? আপনাদেরও বলি, যে রান্নাটা আমার, যে খাবারটা খেতে ইচ্ছে করতো, মায়ের রান্না বা পুরনো কোথাও খেয়েছি খেতে ইচ্ছে করতো, আমি কি করতাম জানেন? আমি চোখ বন্ধ করে গন্ধটা মনে করার চেষ্টা করতাম, কি কি মশলা, আচ্ছা আমার গন্ধটা আমার কাছে গুরুত্বপূর্ণ তো। এবং আমি বের করতাম জানেন, কলাইয়ের ডালে যে হিং পড়ে, অনেকে বলেন বিউলির ডাল, পূর্ববঙ্গের মানুষের, আমরা বলি কলাইয়ের ডাল, তাতে যে হিং পড়ে, কলাইয়ের ডালে যে পাঁচফোড়ন দিয়ে করা যায়, কলাইয়ের ডালে যে কীরকমভাবে করলে তার সঙ্গে শিম কিভাবে দেওয়া উচিত, বা তার সঙ্গে আলুও যে দেওয়া যেতে পারে, কোন ধরনের আলু খোসা সমেত, এর প্রত্যেকটা কিন্তু আমি গন্ধ মনে করে আমি তার ফোড়নগুলোকে ভাবতাম, ভেবে দেখতাম, এবং আমি মশলার ব্যাপারটা আমি নিয়ে আসতাম ওইভাবে। খুব সাধারণ ব্যাপার বলি, আলু আর বেগুনের তরকারি, আলু বেগুনের তরকারি পাঁচফোড়ন দিয়ে একটু বেশি করে তেল গড়গড়ে করে কি অপূর্ব খেতে হয় ভাবুন তো। সেটাতে একটুখানি হিং দিন, বেশি নয়, বেশি দিলে তেঁতো হয়ে যাবে, দেখবেন স্বাদটা অন্যরকম স্বাদ হচ্ছে।
আরও একটা ব্যাপার বলি, এই যে উদাহরণটা ঠিক, বাই স্মেল আই রিমেম্বার বিফোর। এটা আমরা যারা রান্না করেছি, বিদেশে দেখেছি, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা। চোখ বন্ধ করে ভাবতাম মশাই, আচ্ছা এইটা খাবো, আলু কপি খাবো, আলু কপির তরকারি করবো, শুকনো শুকনো করে একটুখানি কি করা যায়, জিরে দিই আর আদা দিই, মনে পড়ে গেল। খিদে পেয়ে যাচ্ছে। দেখ অর্ণব, আমি বলি অর্ণব কিন্তু মাংসাশী প্রাণী নিঃসন্দেহে, কিন্তু অর্ণব এখন খিদে পেয়ে যাচ্ছে, বলছে কিসের জন্য না, নিরামিষ তরকারির জন্য। ভাবুন, একটু ঠিকঠাক কলাইয়ের ডাল, দুরকম হয়, ভাজা হয় অথবা গোটা হয়, কলাইয়ের ডাল হিং দিয়ে রান্না, এবং তাতে কলাই ডাল কখনো গরম করবেন না, কিন্তু একবার রান্না করা হয়ে গেলে খবরদার গরম করবেন না, স্বাদ এবং খাদ্যগুণ দুটোই নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে আলু কপি বা আলু বেগুনের একটা তরকারি, সেটা তো অল্প একটু হিং দেওয়া। আর একটা জিনিস আমি রান্না শিখেছিলাম, উত্তর ভারতে শিখেছিলাম, আলু করলা দিয়ে রান্নাটাও চমৎকার। হিং, আদা মৌরি বাটা পড়ে, ঠিক 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 ঠিক। এই যে আদা মৌরি বাটার কথাটা বললেন, আমি 5 ফোড়ন দিয়েও করে দেখেছি, সেটাও একরকম হয়, সেটা অন্যরকম। এই নিরুপম বাবু, দেখুন খিদেটা কিসের জন্য বাড়লো, আমিষের জন্য না নিরামিষের জন্য, ভাবুন তো দেখি। আবার দেখুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম, উত্তর ভারতে একটা রান্না আমি শিখেছিলাম। আপনারা কি জানেন ব্যাপারটা? আমি ভোপালে শিখেছিলাম, জানেন? ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স খেতে কে ভালোবাসে? অনেকেই বলে ঢ্যাঁড়স বাড়ে বিরক্তিকর, ওই সেদ্ধ ঢ্যাঁড়স মাঝে মধ্যে খাই, তার বেশি খাই না। কিন্তু আমি তো নিরামিষাশী, আমার তো খাদ্য বলতে আমাকে এইসব সবজি থেকেই খাদ্য বের করতে হবে। ঢ্যাঁড়স আমি দেখলাম লম্বা লম্বা করে কাটলো, বুঝলেন, কেটে তার মধ্যে সরু সরু করে কেটে পেঁয়াজ কাটলো, খুব সরু 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 কুচি 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 করে রসুন কাটলো, সব ছুরি দিয়ে, ওরা তো ছুরি দিয়েই কাটে, আমাদের মতো বটি দিয়ে কাটে না। হ্যাঁ, পোস্তটা আমি শুধু বড়া ছাড়া কিছু খাই না, স্নেকটা বড়া ছাড়া কিছু খাই না। রান্নাতে যেটা লাগে সেটা হচ্ছে প্যাশন, তৃষ্ণা দেবী রান্নাতে প্যাশনটা লাগে, মানে প্যাশনটা হলে রান্নাটা হয়ে যায়। এবারে সরু সরু করে কেটে ওই পুরো জিনিসটাকে ভাজলো, শেষে একটু 5 ফোড়ন দিয়ে, একটু তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিল, একটু চিনি, একটু নুন, হলুদ সামান্য। কি উদয়নদা তো পাবদা রান্না করেছে সর্ষের তেলে, কাঁচা লঙ্কা, হলুদ আর বেগুন দিয়ে। হ্যাঁ, হবেই, স্বাদের হবেই, আমারই কথা। কিন্তু এই পাবদাটাই তুমি আমেরিকায় রান্না করবে, ওই স্বাদটা পাবে না উদয়নদা, ওই স্বাদ কিছুতেই হবে না। হ্যাঁ, অনেকেই পোস্ত ভালোবাসেন, আমি যেমন পোস্তর বড়া ছাড়া অন্য কোনো কিছু খাই না, আর কোনো পোস্ত আমি খাই না, বর্ধমানের লোক হয়েও। যাই হোক, ওই যে ঢ্যাঁড়সের যে এই যে একটা তরকারি, সেটা রুটি দিয়েই খান আর ভাত দিয়েই খান। ও, তুমি সর্বভোগ। আচ্ছা, অর্ণব বলছে তুমি তো মাছ মাংস তো খাও নিশ্চয়ই পছন্দ করে, আমার মতো তো আর নও। তো যাই হোক, মজা হলো। ওই যে ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করা শিখলুম, বিশ্বাস করুন, তার সঙ্গে পরে আবার আলু দিয়েও দেখেছি, সরু সরু করে কাটা আলু দিয়েও দেখেছি, অপূর্ব স্বাদ, অপূর্ব স্বাদ। এবং তাতে কী হলো, ঢ্যাঁড়সের খাদ্যগুণটা আপনি পেলেন, বেশি ভাজবেন না একগাদা। আচ্ছা, রসুনটা থাকলো, পেঁয়াজটা থাকলো, 5 ফোড়নটা পড়লো, সবটা মিলে একটা টোটাল ফুড হয়ে গেল। আপনি সেটা রুটি দিয়ে খান, দিব্যি লাগবে খেতে, কোনো অসুবিধা নেই। এটা উত্তর ভারতে শেখা। এক একটা জায়গার রান্নার এক এক রকম বৈশিষ্ট্য আছে। যেমন উড়িষ্যাতে সমুদ্র উপকূলে যারা থাকে, তারা মাছ খায় আমড়া দিয়ে, জানেন কি? আমি শান্তিনিকেতনে একবার মনে আছে, মানে আমরা, মানে গ্রীষ্মকালের, মানে বসন্তের শেষের দিকে যে আমড়াটা বাজারে ওঠে, মানে ও খেতে মন যাচ্ছে। আচ্ছা, ঢ্যাঁড়সের ঝাল হয় সর্ষে দিয়ে, কিন্তু ঢ্যাঁড়সের এই তরকারিটা কি জানতেন তাপসী দেবী? জানতেন কি এটা? এটা শিখলেন কিন্তু, হ্যাঁ। তো শান্তিনিকেতনে বিদ্যাভবনে তখন ছাত্র জীবন, আমাদের এক দাদা ছিল, হোস্টেলে গিয়ে আমরা উঠতাম, আড্ডা ফাড্ডা মারতাম, থাকতাম কয়েকদিন করে, অনেক বন্ধু বান্ধব ছিল, বিশেষ করে সঙ্গীত ভবনে, এইসব জায়গাতে। কালোজিরে ফোড়ন দিয়েছিলেন বেশ। আমি তোমায় জিজ্ঞেস করছি, আমেরিকাতে এই স্বাদটা কি হয়? হয় না কখনো উদাহরণটা, আমেরিকায় কখনোই হয় না। ইলিশ মাছ ওখানেও যায়, জার্মানিতেও আমি দেখেছি, আমেরিকাতেও খেয়েছি, কিন্তু ওই স্বাদটা হয় না। ইলিশ মাছটা মাঝে মধ্যে একটু একটুখানি ভেঙে চুড়ে খাওয়ার চেষ্টা করি, খেতে পারি না বেশিক্ষণ, কারণ গন্ধ লাগে। যাই হোক, তো এবার কী হলো, দুপুরবেলায় বিদ্যাভবনে খেতে গেছি, তখন অল্প বয়স, পাগলের মতো খিদে।
একটা মাছের ঝোল দিয়েছে। তো আমি দেখছি তার মধ্যে আমরা, আলে কি মাছের ঝোলে আমরা, বলে খেয়ে দেখো কি ভালো খেয়ে দেখো। খেয়ে দেখি সত্যি আমি জীবনে কোনোদিন আর কোথাও ওই রকম সুস্বাদু মাছের ঝোল খাইনি। তারপরে দেখেছিলাম উড়িষ্যাতে গিয়ে তারাও এরকম আমরা দিয়ে মাছের ঝোল করে বা আমরা দিয়ে রান্না করে, এবং সেই রান্নার স্বাদই অন্যরকম হয়। ডালে দেয় আমরা। আসলে মাছগুলোর জন্য শুধু নয়, কেন জানি না ব্যাপারটা হয় না। শান্তনু কি লিখেছে, আমরা চাটনি হয়, কিন্তু আমরা দিয়ে মাছের ঝোল কোনোদিন খেয়েছো? আমি খেয়েছি। আমি মাছটা খাইনি অবশ্যই, মাছটা দিয়ে দিয়েছিলাম তাকে একটা, কিন্তু ঝোলটা অদ্ভুত খেতে লেগেছিল এবং কোনো রকম গন্ধ লাগেনি, সেটা আমার সব থেকে অবাক লেগেছিল। মাছের অম্বল তো অবশ্যই, মাছের টক হয় বই কি, অত পুরনো মাছের হ্যাঁ টেস্ট বদলে যায়। এবং শুধু তাই নয়, কেন জানি না একটা কোথাও একটা কিছু গন্ডগোল হয়, খাবারটা ঠিক ওই আমাদের এখানকার মতো হয় না। যাক, আজকে অবধি থাকুক। আজকে রাত্রে একটা বিশ্লেষণ করার পরিকল্পনা আছে। আমাদের সুপ্রিয় লাইভ টিমের একটি মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, তো তাকে নিয়ে একটু চিন্তায় আছি। তবু যাই হোক, আজকে সন্ধ্যেবেলায় অন্যরকম কিছু একটা ভাবা হবে, যেরকম প্রতিদিনই হয়। একটু খবর দিন, ইউটিউবে সাবস্ক্রাইব করতে অনুরোধ করুন, অন্যদেরকে বলুন। হাজার না হলে আমরা কাজ করতে পারছি না, অনেক কিছু শেখার আছে। আরে দূর, আমার কাছে শেখার কী আছে অলোক, আমার কাছে শেখার কিছু নেই। হ্যাঁ, দেশে ওরা চাটনি, আমরা চাটনি সবাই জানি, সবাই বলবে তাপসীবাবু, তাপসী দেবী, কিন্তু এই যে আমরা দিয়ে মাছের ঝোল আমি অন্তত জীবনে কোনোদিন খাইনি। মাকে এসে বললো, মা বললো দূর ওরকম জানি না, আমরা পারি না, করলোই না। বীরভূম বাঁকুড়া অঞ্চলে নাকি লোকে খায়, গরম তো ওখানে বেশি পড়ে, গরমের জন্য তারা এগুলো খায়। এই আমরা দিয়ে মাছের ঝোল টক, তৃপ্তি মণ্ডল, আপনি এখানে চমৎকার হ্যাঁ, নিরুপম শর্মা, আমার খাওয়া দাওয়াটা খুব সীমিত, আমি একদম আমিষ কিছু খাই না, আমার খাদ্যের লোভ কিচ্ছু নেই, গন্ধের লোভটা আমার আছে, গন্ধের প্রতি আমি খুব লোভী। যে খাদ্যটি আমি খাবো তার গন্ধটি ভালো হতে হবে, তবে আমি খাবো, নইলে খাবো না। এবং আমি খুব সীমিত খাই, ফলমূলটা বেশি খাই, এবং আমিষ একেবারেই প্রায় খাই না বললেই চলে। ডিম হয়তো খাই মাঝে মধ্যে। আর হ্যাঁ, চেষ্টা করি একটু ব্যায়াম করতে। মানে জেনে রাখবেন, মানুষ বাঁচার জন্য খায়, খাওয়ার জন্য বাঁচে না। যারা খাওয়ার জন্য বাঁচে তারা কিন্তু মুশকিল, তাদের মুশকিল হবেই হবে। খাদ্যের প্রতি খাদ্যরসিক হওয়া ভালো, কিন্তু খাদ্যের জন্য জীবন দিয়ে দেওয়া ভালো কথা নয়। একটা কথা আছে, তুমি যদি অনেক দিন ধরে খেতে চাও, জার্মান প্রবাদ, তাহলে কম করে খাও, আর যদি অল্প দিন খেতে চাও তাহলে বেশি করে খাও। তো আমার ব্যাপারটা হচ্ছে, আমি অনেক দিন ধরে খেতে চাই, তাই জন্য কম করে খাই। অল্প দিন ধরে খেতে গেলে মানে বেশি দিন বাঁচবো না, যদি এরকম উদ্দেশ্য থাকে, তাহলে প্রচুর পরিমাণে খাওয়া যেতেই পারে, অনেকে খায়ও, এবং তাদের নানান রোগে ধরে। সব কিছু ক্ষেত্রে একটা সংযম খুব গুরুত্বপূর্ণ। এই যে চর মশলার দ্বিতীয় কাহিনীটা আগামীকাল আপনাদের বলবো, ওই যে ছোট্ট করে একটা আগ্রহ তৈরি করে রাখলাম, সেখানে আরও অনেক কিছু কিন্তু চলে আসবে, তখন জানতে পারবেন। বীরভূমে আপনারা খান, আপনি রেসিপিটা এখানে লিখবেন, কিন্তু তৃপ্তি দেবী আপনার মা করে গুঞ্জা কি করে, রেসিপিটি এখানে চাই, আমরা সবাই আমরা জানতে, আমি আমার মাকে দেখাবো, আমার বউকে দেখাবো। এই সমস্ত কার রান্নাঘর ফান্নাঘর আমি জানি না, সব বাদ দিন ভাই। আমি যেটা বলতে চাইছি যে দেখুন, আমি যেটা মূলত বলতে চাইছি যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে, নিজস্ব খাদ্যাভ্যাসের মধ্যে যা কিছু দেওয়া আছে, সেটাকেই যদি আমরা ঠিকঠাক অনুসরণ করতে পারি, তাহলে ওই কে যেন প্রশ্ন করলেন যে চিরযৌবন ইত্যাদি ইত্যাদি বললেন, অত কিছু নয়, কিন্তু কথাটা হচ্ছে নিরুপমবাবু প্রশ্ন করলেন, অত কিছু ব্যাপারটা নয়। লবণ আগে বেশি খেলে পরে না খেতে হতে পারে, ঠিক তাই। আপনি যদি অনেক দিন ধরে খেতে চান, অল্প অল্প করে খান, আর যদি অল্প দিন খেতে চান, বেশি করে খান। মানে অল্প দিন খান, ভগবান কা পেয়ারা হয়ে যাইয়েগা, কোনো অসুবিধা হবে না। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকের অন্ন মাপা আছে, প্রত্যেকের খাদ্যের পরিমাণটা মাপা আছে, আগে থেকে স্থির করা আছে। আমি যদি সেটাকে একবারে খেয়ে নিতে চাই, মানে সোনার ডিম পড়া হাঁসের পেট কেটে সব ডিমগুলো আগেই খেয়ে নিতে চাই, তাহলে তো হয়ে গেল, আমার আমও গেল, ছালাও গেল, গোছের ব্যাপার। তাই আগে ওইটা বুঝতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। সকলে ভালো থাকুন। আমি চিহ্ন চাই, আর একবার চিহ্ন চাই, একটা ঝড়ের মতো চিহ্ন চাই। অর্ণব বাবা বলে যে তুমি অনুষ্ঠান যখন করো,
তুমি যখন ঝড়ের কথা বলো, ওর পাশাপাশি কোনো দোকান টোকান আছে, তারা নাকি শোনে, তারা অবাক হয়ে ভাবে, তারা তো দেখতে পায় না, তারা ভাবে যে কী ঝড়ের কথা বলছে। তো ঝড়টা একটু দেখতে চাই। ঝড়টা দেখে আমি সন্ধ্যের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে সকলকে বিদায় নেব সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় টিম সুপ্রিয় লাইভের তরফ থেকে। আর হ্যাঁ, আজ দুপুরে খাওয়ার সময় কিছুক্ষণ পরেই হয়ে যাবে সকলের। কে কী খাচ্ছেন পরে এখানে শুধু লিখে দিলেন, এবং তাতে গন্ধবাষ্পটা কতটা গুরুত্বপূর্ণ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আবারও মনে করিয়ে দেবো। আনন্দম, দিনটা ভালো কাটুক, দেখা হচ্ছে রাত্রিবেলায়। ভালো থাকুন সকলে। গন্ধবাষ্প কে কীরকম পেলেন খাবারে জানাবেন, ভুলবেন না।